বাঁকুড়াকে গর্বিত করল রামপ্রসাদ। বাঁকুড়া জেলার কেঞ্জকুড়া ঐতিহ্যবাহী মুড়ি মেলার জন্য বিখ্যাত। এবার বাঁকুড়া জেলাকে গর্বিত করল কেঞ্জকুড়ার রামপ্রসাদ দত্ত। নেচার ইন ফোকাস ফটোগ্রাফি কম্পিটিশনে দ্বিতীয় হয়ে জেলাকে গর্বিত করল। অনলাইনে এই ফটোটি সে পাঠিয়েছিল। মূলত সারা বিশ্বে যেসব ফটোগ্রাফি সংস্থাগুলি আছে তার মধ্যে অন্যতম নেচার ইন ফোকাস ফটোগ্রাফি সংস্থা। এই কম্পিটিশনটি অনুষ্ঠিত হয় ব্যাঙ্গালোরে। ছোট থেকেই ফটো তোলার তার গভীর নেশা। রামপ্রসাদ একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, সঙ্গে একজন পক্ষীপ্রেমী। ছবি তোলার জন্য সে ঘুরে বেরিয়েছে সুন্দরবন, গরুমারা, জলদাপাড়া সহ ভারতবর্ষের বিভিন্ন গভীর জঙ্গলে। এক কথায় নেশাকেই পেশায় পরিণত করে ফেলেছেন। যখন সবাই কোভিড-19-এর ভয়ে ঘরে বন্দি, তখন থেকেই মোবাইল ক্যামেরা দিয়ে রামপ্রসাদের ছবি তোলা শুরু। কেঞ্জকুড়া মোলবোনা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে এখন পুরোপুরি ক্যামেরার লেন্সে ফোকাস করেছেন। বাবা উত্তম দত্ত একজন হোমিওপ্যাথি ডাক্তার, মা গঙ্গা দত্ত গৃহবধূ। 2024 সালে ভারত সরকারের নেহেরু যুব কেন্দ্রের স্টেট লেভেল মোবাইল ফটোগ্রাফিতে প্রথম স্থান অধিকার করেছিলেন। তার আগে এবং পরে একাধিক অ্যাওয়ার্ড, যা তার বাড়ির প্রত্যেকটি কোনায় কোনায় সাজানো আছে। মুম্বাই থেকেও এসেছে অ্যাওয়ার্ড। অনেক ওয়ার্কশপেও যোগ দিয়েছেন। স্বাভাবিকভাবে রামপ্রসাদের এই সাফল্যে গর্বিত তার বাবা, মা, দিদি ও বোন। রামপ্রসাদের মা বাবা শোনালেন ছেলের ফটোগ্রাফি করা নিয়ে এক গুচ্ছ কথা। সাফল্য মানে কেঞ্জাকুড়ার মানে অত ফটোগ্রাফি সম্বন্ধে জানে না, খুব একটা জানে না। মানে যারা জানে তারা বলছে যে অনেকে জানে না। এখানে ফটোগ্রাফি সম্বন্ধে কেউ অত জানে না। এখন তো রামপ্রসাদ বকুনি খায় না, ছোটবেলায় বকুনি খেত, কোনো দোষ করলে বা ভুল করলে হ্যাঁ, বাবা আছে বকুনি, মার খেত, বকুনি খেত, সবই খেতে। ও আর ওই নেশাটা বেশি, পড়াশোনার থেকে নেশা, ওই সকল বেশি নেশা। আমরা বিহারতে মানে ছবি টবি নিয়ে আমার ইচ্ছা যে ও আরো বড় হোক, হ্যাঁ, সকলের কাছে যেন মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াক, এবং আরো যাতে প্রকৃতির যে ছবি আরো নতুন নতুন তুলতে পারে, সেদিকে আরো যেন সেই চেষ্টা করছে। ছোটবেলা থেকে রামপ্রসাদ কেমন ছিল? রামপ্রসাদ ছোট থেকেই শুধু পশু পাখি, নেচারের প্রাকৃতিক জীবজন্তুর প্রতি খুব ওর ভালোবাসা, এবং সবাই পাখি পশু বললেই ও সবসময় ওইটাই খুব ভালোবাসতো। প্রথমে বিভিন্ন ছবি, আমার ঘরেও পাখি রেখে ছিল, খরগোশ, খরগোশ, এমনি টিয়া পাখি, সব বিভিন্ন পশু পাখির উপর একটা ঝোঁক প্রথম থেকেই ছিল। এবং সেইটা যেন আরো বড় হওয়ার সঙ্গে সঙ্গে যেন ওটা আরো প্রকাশ পেয়েছে। বিভিন্ন ন্যাচারাল ছবি, ফটোগ্রাফ, বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করে যেখানে দিত ছবি, সেখানে ও ফার্স্ট প্রাইজ হয়ে নিয়ে আসতো। তারা জানালেন গ্রাম্য এলাকায় ফটোগ্রাফি নিয়ে অনেকেই জানে না, কিন্তু রামপ্রসাদের একের পর এক সাফল্যের পর এখন পাড়া প্রতিবেশীরা ফটোগ্রাফি নিয়ে জানতে চায়। তার মা জানালেন ফটো তোলার জন্য কখনো কয়েন নিয়ে আসতে হয়েছে, কখনো মুসুর ডাল, কখনো ধূপ হাতে দাঁড়িয়ে থেকেছেন। একটি ছবি তোলার জন্য কি পরিমাণ কসরত করতে হয় তার মা, বাবা, দিদি, বোন যেভাবে তাকে সাপোর্ট করে গেছেন সেটাও বললেন। এবং যে ছবিটা নিয়ে দ্বিতীয় হয়েছেন তার বিস্তারিত তথ্য জানালেন। তিনি কি বললেন বিস্তারিত শুনুন। তোমরা তো ছবিটা দেখিয়ে দিবে স্ক্রিনে। ছবিটা হচ্ছে মানে ক্যাপশন বলা যেতে পারে, ক্যান আই গেট আ রাইড, মানে ছবিটা এটা ক্যাপশন বা টাইটেল বলতে পারো। তো ব্যাপারটা হচ্ছে ছবিটা আমি তুলেছিলাম, আমার একটা পুরুলিয়ায় ওয়ার্কশপ ছিল। তো ওয়ার্কশপে মোটামুটি 7 সিটার একটা গাড়ি ছিল, অনেকেই ছিল ওয়ার্কশপে। আমরা কেঞ্জাকুড়া থেকে পুরুলিয়া যাচ্ছি, যেতে যেতে কি হয়, আমার চোখে পড়ে, আমার চোখে না একটা বন্ধুর চোখে পড়ে ওই গ্যাকোটা, গ্যাকোটা বলতে ওই টিকটিকিটা, বাচ্চা একটা টিকটিকি। ওই একটা পেছনে যে 7 সিটার গাড়িতে যে একটা টাইপের একটা থাকে কার্ভ, তো ওইখানে গ্যাকোটা ওখানে বসে আছে। তো সবাই বলছে এ টিকটিকিটা কি করে ঢুকলো এখানে, ফেলে দাও ফেলে দাও, বের করে দাও। আমি কি করলাম যে আমি বলি না না না, ও ন্যাচারালি ঢুকেছে, ও আরামসে বেরিয়ে যাবে, আরামসে চলে যাবে, ওকে বের করতে হবে না, কিছু করতে হবে না। তো এইভাবেই মানে ইয়ে করি।
তো আমি তারপরে দেখলাম যে এটা তো একটা যদি ছবি তুলি, আমার হাতে তখন না ম্যাক্রো লেন্স আছে না কিছু, হ্যাঁ ক্যামেরা ছিল কিন্তু জুম ক্যামেরা ছিল, জুম বলতে ওই 200-500 লেন্স ছিল, ওটাতে পসিবল না ওই ছবিটা তোলা, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কোনো ছিল না। তো আমি ট্রাই করি যে মোবাইলেই বেস্ট ছবিটা তোলার। তো ওর পজিশন চিহ্ন মুভমেন্ট ছিল অন্যদিকে, একবার এইদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে, আমি দেখছিলাম ওকে, নোটিস করছিলাম যে কোন সময় একটা ভালো পজিশন বা ভালো অ্যাঙ্গেল পাই আর ওই সময় আমি ছবিটা তুলবো। আমি ভেবেই নিয়েছিলাম যেন পেছনে স্লো শটার বা স্লো ইয়েটা হয় যেন। আমি ট্রাই করছিলাম যে পেছনে ব্যাকগ্রাউন্ড কি আছে, মানে গাড়ি তো মুভ করছে, হ্যাঁ, আর মোবাইলে ছবিটা তোলা টু মাচ ডিফিকাল্ট। তো আমি ট্রাই করছিলাম যে পেছনে ব্যাকগ্রাউন্ড একটা ক্রিয়েট করে একটা স্টোরি যাতে ক্রিয়েট করি, ইভেন এই যেন সাবজেক্টটাও যেন ঠিকঠাক ফোকাসে থাকে, যেমন সাবজেক্টটাও ঠিক জায়গায় থাকে। তো এবার ট্রাই করতে করতে অনেক ছবি তুলেছি, অনেক ইয়ে করেছি, এভাবে মানে ছবি তুলে রেখেছি তখন। তারপরে যখন পোস্ট প্রসেসিং করি বা ইয়ে করি তখন আমি নিজেকেও মানে ছবিটা দেখে বোঝাই যে এটা খুব সুন্দর স্টোরি, খুব সুন্দর ইয়ে। আমি সেইভাবে এটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে দিয়েছিলাম, একটা খুব সুন্দর স্টোরি আছে ছবিটার মধ্যে। তোমার সঙ্গে তুলনা হয়েছে? একদমই একদমই, এটা আমার ফ্রেন্ড সার্কেলে প্রচুর জন বলে এই ব্যাপারটাকে নিয়ে, এটা একটা হতেই থাকে, এটা বলে, অনেকেই বলে এই জিনিসটাকে। তোমার ইন্সপায়ারিং কোনো কাউকে দেখে, মানে কোনো আইডল যাকে দেখে ছবি তুলতে এসেছিলে, বা এরকম কোনো ইন্সপায়ারিং ঘটনা আছে কাউকে দেখে বা কিছু? একদম একদম, মেনলি হচ্ছে আমি ফটোগ্রাফি যখন ম্যাক্রো ফটোগ্রাফি করতাম, তারপরে আমি একটা গ্রুপ ছিল, হ্যাঁ, ওই গ্রুপে ওই বার্ডিং বা এইসব ছবিগুলো আমি দেখতাম। তখন আমি একটা ওখানে অ্যাডমিনকে জিজ্ঞেস করতাম যে ওখানে এই ছবিগুলো কিভাবে বা কি ক্যামেরা দিয়ে তোলে, ঠিক আছে। তো ওরা বলতো যে এইটা এই ছবিগুলো এই ডিএসএলআর তোলা, এই লেন্স ইউজ করতে হবে, এই বডি রাখবে, এই বডি লাগবে। তো সেই হিসাবে আমি তারপর বডি কিনি, এই করি, তারপর আমি নিজে ট্রাই করতে 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 হয় আর কি ব্যাপারটাকে। প্রথম একবার ফটোগ্রাফি থেকে প্রথম পুরস্কার পাওয়া এবং এই যে লাস্ট হুম, অ্যাওয়ার্ডটা পাওয়া, হুম, হুম। এই দুটোর ডিফারেন্স কি? এই দুটো জার্নির ডিফারেন্স কি? এবং প্রথম পাওয়ার অনুভূতিটা কেমন ছিল? একদম প্রথমে জিনিসের আগে অনুভূতি তো একটা আলাদাই। প্রথম যখন আমি পাই বিবিআইটি, আমার মনে আছে, বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, তো ওখান থেকে আমি ফটোগ্রাফিতে অন স্পট একটা কম্পিটিশন ছিল, ওখান থেকে আমি ফার্স্ট প্রাইজ পাই। তো ওখানে মানে সেটা আলাদাই ছিল ফার্স্ট প্রাইজে। তো ওইটা তো আলাদাই একটা থেকে যাবে, মানে লাইফের একটা আলাদা থেকে যাবে। আর এটা তো মানে ভাবিনি যে এইরকম টাইপের হয়ে এরকম ভাবে হব। আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে এই বছরই আমি ট্রাই করেছিলাম যে আমি যেমন হয় নেচার ইন ফোকাস, সেঞ্চুরি এশিয়া, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, সিয়ানা অ্যাওয়ার্ডস, এগুলো তো সবগুলোতে দিয়েছিলাম। তো তার মধ্যে তো একটা বলতে নেই নিজের গর্ব করা হয়, একটা তো ফেলিওর এখনো পর্যন্ত হইনি। যেমন নেচার ইন ফোকাসে তো রানার আপ হয়েছি, সেঞ্চুরি এশিয়াতে আমার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ম্যাগাজিনে পাবলিশ হয়েছে, সেটা হয়তো কিছুদিনের মধ্যেই পাবো। আর বাকি সিয়ানা অ্যাওয়ার্ডসে সেখানেও একটা সিলেক্টেড হয়েছে, যেটা ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, সেটাও 3টে ছবি সিলেকশন হয়েছে। তো খুবই ভালো লাগে আমার, আরো ইন্সপায়ার হয় যে এইসব জায়গাতে, এইসব জার্নিতে, এইসব ইয়েতে আমার ছবি সিলেক্টেড হয় ন্যাশনাল ইন্টারন্যাশনালে, খুব ভালো লাগে এটা। একটা কথা, প্রত্যেকটা সাকসেস মানুষের পিছনে আমরা কোনো সাফল্য দেখেছি, প্রশংসা করি, ভালো ভালো কথা বলি, হুম। কিন্তু এই সাফল্য পাওয়ার জন্য যে পরিশ্রম করতে হয়েছে এবং তার পিছনে বহু মানুষ একদম একদম সেরকম কিছু কথা যদি মনে পড়ে। একদম একদম, হ্যাঁ বলি, আমি যখন ফার্স্ট ফটোগ্রাফি ট্রাই করেছি, মানে শুরু করেছি, তখন তখন কিছু মানুষ এখানে বলতো যে আমি, বলে না যে ডিএসএলআর কিনেছি মনে হয় ছেলেটা রেঙা, ছেলেটা এই ছেলেটা ওই, ডিএসএলআর কিনে সব বাইরে যেয়ে ছবি তোলে, এই করে ওই করে, হ্যাঁ। তো আমি ডিএসএলআর কিনে পর আমি অন্যরকম, আমি ছবি তুলতাম, পাখি পশু এইসব ছবি তুলতাম। তো বাইরের লোক এসে পরে বলতো যে তোমার ছেলেটা এই এই ঝোড়ে জঙ্গলে এইসব জায়গায় ঢুকে আছে, এই বলছে, এই করছে, ওই করছে, কি সব করছে, বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলতো। আমি কোনো কারো তো কথাই তো আঁকা করতাম না, কে কি বলছে না বলছে কোনো ডাজেন্ট ম্যাটার। আমি নিজের ফোকাসে আমি কন্টিনিউ কাজ করে মানে যেতাম আর কি, এখনো পর্যন্ত কন্টিনিউ কাজ করে যায়। তো এখন আর ওই জিনিসটা বলে না, কারণ এখন সব জানে যে এখন কি জিনিস কি, মোটামুটি একটা জায়গাতে এসছি বা একটা পজিশন পেয়েছি। তো এখন আর এই জিনিসটা বলে না, আগে যখন স্টার্ট করেছিলাম প্রচুর জন বলতো, প্রচুর জন এইসব নিয়ে ব্যাপারটা ইয়ে করতো, বাবাকেও বলতো। এখন কিছু বলে না, এখন সবাই ভালোই বলে।